মোদিজি বলছেন সোনার গয়না কিনবেন না, বিদেশ ট্রাভেলে যাবেন না, অর্থাৎ ডলার বাঁচান এবং যতটা পারা যায় তেলের গাড়ি কম চলুন। তো গণতন্ত্রে যা হয়, উনি বলতেই ওনার বিরোধীরা হাই 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 করে উঠেছে, এতগুলো লোক সোনার শিল্পের সাথে জড়িত, তারা যাবে কোথায়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। দেখে আমি পরে আসছি সে ব্যাপারটা। তো আগে আমরা বোঝার চেষ্টা করি যে ভারতবর্ষ এখানে এসে পৌঁছালো কী করে এবং কেনই মোদিজি এটা বলছেন। কারণ দেখুন, মোদিজি ডলার সেভ করতে কেন বলছেন, অর্থাৎ আমদানি কমাতে কেন বলছেন, যে আমদানিগুলোর জন্য ভারতবর্ষের ডলার খরচ হয়, সেটা আমাদের একটু গভীরে গিয়ে বোঝা উচিত। এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, দেখবেন একটা না দুটো ভিডিও করেছি আমার ইউটিউব চ্যানেল বিপ্লব 2000, এবং আমি বলেছিলাম যে ভারতবর্ষের সবচেয়ে বড় ক্রাইসিস এই ইরান আমেরিকা যুদ্ধের জন্য, স্টেট অফ হরমুজ ব্লক করে দেওয়ার জন্য হতে চলেছে, খাবারের ক্রাইসিস, সারের ক্রাইসিস, অ্যামোনিয়া ক্রাইসিস। এবং এই নাম্বারগুলো যদি আপনারা না জানেন, আমি খুব সত্যি কথা বলতে কি, আজ থেকে 3-4 মাস আগে আমি নিজেও জানতাম না যে ভারতবর্ষ কৃষকদের ওপর কতটা ভর্তুকি দেয়। তো আসুন আমরা একটু প্রথম থেকে আবার শুরু করি। যারা আমার ওই ভিডিওটা দেখেছেন যে ভারতবর্ষের কৃষি ক্রাইসিস, ইনফ্যাক্ট আমি ভাবছি এবার একটা প্লেলিস্ট করে দেবো পুরোপুরি, তারা আরও ভালো করে বুঝতে পারবেন যে মোদিজি কেন আপনাদেরকে অনুরোধ করেছেন এই অস্টারিটি মেজার বা সংযমী মেজারের জন্য। তো প্রথমেই আসুন একটা খুব ইন্টারেস্টিং জিনিস জানি, যে 1951-এ ভারতবর্ষ যে পরিমাণ সার ব্যবহার করতো জমিতে, আজকে 2026-এ কী পরিমাণ সার ব্যবহার করে বলে আপনার মনে হয়? কী পরিমাণ সার দেয় ভারতের কৃষি জমিতে? আপনি বলবেন কেন হবে, হয়তো 5 গুণ, 10 গুণ। না না, হচ্ছে না, একটু চেষ্টা করুন। 20 গুণ না, 50 গুণ না, 250 গুণের কাছাকাছি। ইটস আনবিলিভেবল অ্যামাউন্ট। ওকে, তো এর ফলটা কি? ফলটা হচ্ছে এই যে ভারতবর্ষে কৃষিতে সারের ওপর প্রায় অ্যাপ্রক্সিমেটলি 80 থেকে 95% ভ্যারি করে, ওইরকম 90% লেভেলে ভর্তুকি দিতে হয়। ওকে, তার মানে হচ্ছে লাখ লাখ কোটি টাকা। আমি যতদূর জানি যে বেসিক্যালি আমার কাছে এক্স্যাক্ট ফিগারটা নেই আগের বছর কত টাকার ভারত সার আমদানি করেছে, বাট ইট ইজ ইন সেভারাল ল্যাক্স অফ কোর্স। ঠিক আছে, এইবার ব্যাপারটা হচ্ছে এই যে স্টেট অফ হরমুজ বন্ধ হয়ে দেওয়ার জন্য অ্যামোনিয়া আসতো কুয়েত থেকে, বাহারিন থেকে, সেটা তো বন্ধ। বিশ্ববাজারের দাম হু 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 করে বেড়ে গেছে, আমেরিকা সহ বেশ কিছু দেশ থেকে আপনি কিনবেন, অতএব ডলার লাগবে, মানে আরও অনেক বেশি ডলার লাগবে। এখন এই ডলারগুলো যদি ভারত খরচ করতে না পারে তাহলে কি হবে? ওয়েল, লেট মি টেল ইউ তাহলে কী হবে। মোটামুটি ভারতে কৃষির ফলন ভালো রকম কমে যাবে, কারণ ভারত তাই কৃষি এখন পুরোপুরি সারের ওপর ডিপেন্ডেন্ট, অ্যামোনিয়া ইম্পোর্ট করতে না পারলে। ঠিক আছে, এবার দেখুন, আপনি মোদির চেয়ারে নিজেকে বসেন, প্রধানমন্ত্রীর প্রথম কাজ কি? ফার্স্ট কাজ হচ্ছে দেশকে নিরাপত্তা দেওয়া। কিসের নিরাপত্তা? একটা হচ্ছে যে সেনাবাহিনী দিয়ে ডিফেন্সের নিরাপত্তা, যাতে অন্য কেউ আক্রমণ না করে, পাকিস্তান যাতে কিছু না করে, রাইট? তো সেই নিরাপত্তাজনিত কারণে ভারতের ডিফেন্সের মোর দ্যান 50% এখনও বাইরে থেকে কিনতে হয়, অর্থাৎ সেখানেও প্রচুর ডলার খরচ হয়ে যাচ্ছে। সেকেন্ডটা কি? খাদ্য নিরাপত্তা, লোকজন যাতে না খেতে পেয়ে থাকে, রাইট? সেটা তো একটা প্রধান কাজ প্রধানমন্ত্রীর দেখা। সেটা করতে গিয়ে ভারত কী করে? 90%-এর কাছাকাছি সারের ওপর ভর্তুকি দেয়, লাখ লাখ কোটি টাকার ভর্তুকি দিতে হয়, মানে বিশাল পরিমাণ এক্সচেকার বেরিয়ে যায়, রাইট? তো এবার সেটার ভর্তুকির পরিমাণ বাই ডিফল্ট ডবল হয়ে যাচ্ছে, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটে অ্যামোনিয়ার দাম সাংঘাতিক হু হু করে বাড়ছে। মোদিজি কী করবেন? ডলারগুলো তো ওখানে বেরিয়ে যাচ্ছে, যেটুকু ডলার রিজার্ভ ভারত বানিয়েছে। উল্টো দিকে ভারতের ডলারের যে আমদানি, ভারতের ডলারের আমদানি কখন হয়? যখন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট হয়। এদিকে আমি আবার বারবার করে বলেছি, লাস্ট 6 মাসে ইনভেস্টাররা ভারত থেকে হাত গুটিয়ে নিচ্ছে, কারণ ভারতের স্টক মার্কেটের অবস্থা খারাপ, অর্থাৎ ভারত থেকে প্রচুর ডলার আবার চলে যাচ্ছে। ভারতে $8 সোর্সের ইনকাম কি? আইটি ইন্ডাস্ট্রিগুলো। আর আইটি ইন্ডাস্ট্রিগুলো একটা সময় প্রচুর ডলার ভারতে পাঠাতো, কারণ আউটসোর্সিং সেন্টারগুলো প্রচুর ইনকাম করতো। এখন যেটা দাঁড়িয়েছে, এই H1B এর ঝামেলা, আউটসোর্সিংয়ের ঝামেলায় এবং ওইপুরি এআইয়ের জন্য
ভারতীয় আইটিগুলো ইনকাম তো করছে, ঠিক, ইনকামে কোনো সমস্যা নেই, কিন্তু সেই ইনকামটা যখন সে চার্জ করছে না আমেরিকাকে, মানে ধরুন আমেরিকা থেকে ভারতে আউটসোর্সিংয়ের জন্য চার্জ করছে, সেই চার্জটা করতে হচ্ছে পার পার্সন। এবার এই পার পার্সন বডির পেছনে যে ভারতের চার্জ করা, সেটার পরিমাণ তো কমে যাচ্ছে আস্তে আস্তে এর জন্য। ওখান থেকেও যে ডলারটা আসতো সেটা আস্তে কমছে। আচ্ছা, থার্ড হচ্ছে কি রেমিটেন্স, প্রচুর একটা বড় পরিমাণ ভারতীয়রা রেমিটেন্স পাঠাতো। এবার রেমিট্যান্স ভারতীয়রা যে পাঠাতো, তার কারণ ভারতীয়দের এখানে ভালো আইটি চাকরি ছিল। এবার ভারতীয়দের আইটি চাকরি তো আমেরিকায় মন্দা চলছে এর কারণে। তা একদিকে এআই, অন্যদিকে ট্রাম্প। ওকে, একদিকে ডলারের আমদানি নেই, কিন্তু ডলার ভাঙিয়ে সারের আমদানি করতে হবে, তেল গ্যাস কিনতে হবে। সুতরাং মোদির এছাড়া কোনো উপায় নেই। উনি যা করেছেন অ্যাবসলিউটলি 100% ঠিক করেছেন। এবার দেখুন, রাবিশ কুমার চিৎকার চেঁচামেচি করছেন যে সোনার ব্যবসার সাথে 50 লাখ লোক জড়িত, যার মধ্যে অনেকই বাঙালিও আছে। তো তারা কোথায় যাবে সোনা যদি না কেনে? একটা কথা চিন্তা করে দেখুন, লাইফে ফার্স্ট প্রায়োরিটি কী আপনার? দেশের খাদ্য নিরাপত্তা, মিলিটারি নিরাপত্তা, না সোনা, না সোনার গয়না? আর মহিলা সোনার গয়না পরে সুন্দরী দেখাবে, বিয়েতে সোনার গয়না লাগবে, তা একটা ঠিক আছে, তার একটা ইনভেস্টমেন্ট ভ্যালু আছে, যেহেতু সোনার দাম বেড়েছিল, দ্যাটস অল রাইট। কিন্তু তার থেকেও তো খাদ্য নিরাপত্তাটা অনেক বেশি, মিলিটারি নিরাপত্তা অনেক বেশি। তো এইগুলো যদি দেশে না থাকে তাহলে তো ভারতবর্ষে আনস্টেবল হয়ে যাবে, রাইট? তো এইখানে একটা জিনিস খুব দুর্ভাগ্যজনক, যে যারা মোদি বিরোধী, যেমন ধরুন প্রথমেই আছে লিডার অপোজিশন রাহুল গান্ধী কি বললেন, যে এতে মোদির ব্যর্থতা প্রমাণিত। আরে ভাই, সবাই জানে যে লিডার অফ অপোজিশনের কাজ বলা যে প্রধানমন্ত্রী ব্যর্থ, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কেন ব্যর্থ, কিসের জন্য ব্যর্থ, সেটা তিনি বলতে পেরেছেন? পারেননি। তো লেট মি টেক দ্যাট লিড ফ্রম রাহুল গান্ধী, কারণ গান্ধীর মাথায় অতটা ঘোটালা আসেনি, মানে অতটা আর কি গ্রে ম্যাটার নেই। এবার আমি বলি প্রধানমন্ত্রীর ব্যর্থতাটা কোথায়, যদি সত্যি রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী ক্রিটিসাইজ করতে হয়। ব্যর্থতা এখানে, আজকে চায়না এই ক্রাইসিস কেন ফেস করছে না? কারণ চায়না কোল গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি করছে, অর্থাৎ চায়নায় প্রচুর কয়লা আছে ভারতের মতো, এবং কোল গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি করার টেকনোলজিতে, এটা কিন্তু আমি আগের দিন ভিডিওতে বলেছিলাম, এটা ভারতের পক্ষে অত্যন্ত কস্টলি হতে চলেছে। এবার দেখুন, ভারত চায়না থেকেও চেয়েছিল যদি অ্যামোনিয়া আনতে পারে, কিন্তু খুব দুর্ভাগ্য যে চায়না বলছে সে প্রথমে পাকিস্তান আর বাংলাদেশকে দেবে অ্যামোনিয়া, কারণ তারা আগে চেয়েছে। এই মানে সোজা কথা কাটিয়ে দিয়েছে আর কি। এখন ভারত কোল গ্যাস থেকে কেন অ্যামোনিয়া তৈরি করতে পারবে না, সেইটা আপনি প্রধানমন্ত্রীকে বলতে পারেন, যে এইরকম এমার্জেন্সি দিনের জন্য কেন চায়না প্রস্তুতি নিয়েছে, ভারত কেন প্রস্তুতি, এইটা আপনি অ্যাবসলিউটলি রুল নাম্বার 1 আপনি বলতে পারেন। সেকেন্ড রুল নাম্বার 2 কী বলতে পারেন, যে ভারত দেখুন পৃথিবীতে হল্যান্ডের মতো একটা ছোট দেশ, তারা খুব মডার্ন ফার্মিং করে আজকে আমেরিকার পর তাদের মানে কৃষিজ এক্সপোর্ট, এগ্রিকালচার এক্সপোর্ট ওয়ার্ল্ডের নাম্বার 2। এবং দেখবেন তারা যেভাবে টমেটো থেকে শুরু করে সব কিছু ফলায়, একদম বিউটিফুল মাল্টি লেয়ারে ফলাচ্ছে, এবং ভারতের থেকে ওদের সানশাইন অনেক কম, রাইট? অনেক বেশি ওপর ল্যাটিটিউডে আছে, অক্ষাংশে আছে, উপর অক্ষাংশে আছে। করলে কী করে? কারণ হল্যান্ড সবচেয়ে মানে ইভেন আমেরিকার থেকে অনেক বেশি মডার্ন ফার্মিং করছে, আমেরিকাও মডার্ন ফার্মিং আছে। তাহলে আপনি বলবেন যে তাহলে মোদি কেন মডার্ন ফার্মিং করলো না? ওরে, মোদিকে তো তোমরা করতে দিলে না। তো মোদি তো চেয়েছিল বেসিক্যালি, যার জন্য তো কৃষি বিল নিয়ে এসেছিলো। এবার কৃষি বিল তো বিরোধীরা পুরো উল্টোপাল্টা কৃষকদের খেপিয়ে করলে, এবার মরো। আজকে কৃষি বিলটা কেন দরকার ছিল? আবার ব্যাক টু ফার্স্ট ওয়ান, এই যে 250 গুণ সার দিতে হচ্ছে, কেন 250 গুণ সার দিতে হচ্ছে? কারণ একটা আনসাস্টেনেবল আনসাইন্টিফিক কৃষি ফলো করছে, ছোটো ছোটো জমি, ফলে যেখানে সার দিয়ে 10 গুণ সার দিয়ে 10 গুণ জল দিয়ে, কোনো মডার্ন ইরিগেশন নেই, মডার্ন নিয়ে নেই, ফার্মিং নেই, চলছে। তো আপনি আবার এদিকে গণতন্ত্রও চাইবেন, কৃষি বিলের বিরোধিতাও করবেন, মানে কি সব মামার বাড়ি নাকি রে বাবা? আমি বারবার করে বলছি যে ভাই, ভারতবর্ষে গণতন্ত্র কাজ করছে না। আমি এটা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেই বলছি, ভারতবর্ষে গণতন্ত্র কাজ করছে না। কৃষি জমি শেষ হয়ে যাচ্ছে, সাস্টেনেবিলিটি নষ্ট হয়ে যাচ্ছে। তো ইট ইজ এ ভেরি বিগ টাইম প্রবলেম, সাচ এ বিগ টাইম প্রবলেম, যে এই মুহূর্তে সংযমী হওয়া ছাড়া কোনো উপায় নেই। সুতরাং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যা বলেছেন অ্যাবসলিউটলি 100% ঠিক বলেছেন। অল্টারনেটিভ হচ্ছে গণতন্ত্রকে ধ্বংস করে এক পার্টির করে কৃষি বিল রিফর্ম করো, যাতে সার কম লাগে, জল কম লাগে, যাতে কোল গ্যাস থেকে অ্যামোনিয়া তৈরি হয়, রাইট? যেটা চায়না করতে পেরেছে, চায়না কৃষিক্ষেত্রেও সফল। সুতরাং দেখুন, একটা সাম পয়েন্টে গিয়ে ধোঁকাবাজি গণতন্ত্রের ধরা পড়বে। আর মুশকিল হচ্ছে গণতন্ত্রের সব কিছুর চর্চা হয়, যে মোদি ব্যর্থ হয়েছে, রাহুল গান্ধী ব্যর্থ হয়েছে, কিন্তু যে জিনিসটা চর্চা হয় না সেটা হচ্ছে গণতন্ত্র ব্যর্থ হয়েছে। স্ট্রাকচারালি প্রবলেমগুলো আছে। এবার এই স্ট্রাকচারাল প্রবলেমগুলো না সরিয়ে আপনি যতই ওপর থেকে খেলা করুন না কেন, আলটিমেটলি প্রবলেম আপনাকে ছাড়বে না।